আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম পরিযান। লিখেছেন ঈশিতা রহমান সঞ্জিদা। পর্ব সংখ্যা 43 থেকে 45 পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। নিস্তব্ধতা গ্রাস করছে পুরো জমিদার বাড়িতে। কোথাও কোনো শব্দ নেই। ঝিঝি পোকারাও মুখ বন্ধ করে রেখেছে। তারাও বুঝেছে এই পুরনো আমলের বাড়িটি একটা মৃত্যুপুরী। এই বুঝি কোনো শব্দ হলো, এই বুঝি লাশ পড়ল। নতুন খেলা শুরু হয়েছে যেন। বাঁচা মরার খেলায় জয়ী হবে কে তা বলা বাহুল্য। পরীর দিকে তাকিয়ে আছে সাহেব। পালককে কেন মেরেছে তার উত্তর সে দেয়নি এখনো। দিবে কিনা তাও সাহেবের ভাবান্তর দেখে বোঝা যাচ্ছে না। সে শুধু পরীকেই দেখছে। প্রিয়তমার সৌন্দর্যে ঝলসে যাচ্ছে হৃদয়। চোখ জ্বলছে, তবুও মন ভরছে না। পরীর নতুন রূপের দগ্ধ হচ্ছে সে। চোখ থেকে অশ্রু ঝরছে পরীর। সে পারছে না স্বামীর কাছে কঠোর হতে। এত কিছু জানার পরেও ওর মনে হচ্ছে কোথাও একটা কিন্তু রয়ে গেছে, যা পরী এখনও জানে না। নওশাদ যে সম্পূর্ণ সত্য বলছে তার তার তো কোনো প্রমাণ নেই। শুধুমাত্র নওশাদের কথার উপর ভিত্তি করে সে শায়ের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এটা হতে পারে না। পরী অশ্রুসিক্ত আঁখি মেলে শায়েরের দিকে তাকালো। কথার প্রসঙ্গ পাল্টে বলে, আমাকে ভালোবাসবেন মালি সাহেব? চমকে তাকালো শায়ের। পরী আবার তার মত বদলে ফেলেছে। খানিকটা দূরে দাঁড়ানো পরী শাড়ির আঁচলটা বুক থেকে নামিয়ে পরী শায়েরের দিকে এগুতে লাগলো। আমার শরীরে অনেক ক্ষত মালি সাহেব, আপনার ভালোবাসা দিয়ে সব সারিয়ে দিন। আমার অনেক কষ্ট হচ্ছে, আর সহ্য করতে পারছি না। দড়ি দিয়ে বাঁধার কারণে পেটে লম্বা দাগ হয়ে আছে। উন্মুক্ত সেই স্থান নীলচে বর্ণ ধারণ করেছে। ফর্সা শরীরে তা ঝলঝল করছে। এক পলক সেদিকে তাকিয়ে পরীর মুখমণ্ডলে দৃষ্টি নিবদ্ধ করে শায়ের। পেটের ক্ষতের থেকে পরীর চোখের ক্ষত আরও গভীর, যা সারানোর ক্ষমতা ওর নেই। পরীর মুখোমুখি হয়ে দাঁড়ালো শায়ের। শাড়ির আঁচলটা ঠিক করে দিয়ে পরীর চোখে চোখ রাখলো। আপনি আমাকে ভালোবাসেন? হঠাৎই পরী শায়ের বুকে সামুদ্রিক ঢেউয়ের মতো আছড়ে পড়ল। শায়ের নিজেও কাল বিলম্ব না করে শক্ত করে জড়িয়ে ধরল তার পরিজনকে। অল্প সময় আলাদা ছিল দুজনে, অথচ মনে হচ্ছে বহুকাল আলাদা ছিল দুজনে। পরী নিজেও সমস্ত শক্তি দিয়ে ধরেছে শায়েরকে। ওরা দুজনেই খুব ভালো করে জানে ওরা একে অপরের থেকে দূরে থাকতে পারবে না কখনোই। শায়ের যত অন্যায় করুক না কেন পরী ওকে ছাড়তে পারবে না। আপনি কি পালককে সত্যিই হত্যা করেছেন? শায়েরের মুখ মুখ বুজে বলে উঠল পরী। শায়ের দেরি না করে জবাব দিল, আপনাকে মিথ্যা বলার সাহস আমার নেই পরিজান। হ্যাঁ, আমিই পালককে মেরেছি। শায়েরের বন্ধ থেকে নিজেকে মুক্ত করে পড়ি। নিজে চোখের জল মুছে বলে, কেন মেরেছিলেন তাকে? সে কি ক্ষতি করেছিল আপনার? আপনার আমার মাঝে তৃতীয় ব্যক্তি আমি পছন্দ করি না, তাই পালককে মরতে হয়েছে। শুধু তাই নয়, সেকেও রাখিনি। ভবিষ্যতেও কাউকে আসতে দেব না। বেশ শান্ত স্বরে জবাব দেয় সাহেব। এতে কিছুটা রেগে গিয়ে পরী বলে, এজন্য আপনি পালককে মারবেন কেন? ভালোবাসা চাওয়া কি অপরাধ? আপনিও তো বলেছিলেন মেয়েরা ফুলের মতো, তাদের শুধু ভালোবাসার জন্য সৃষ্টি করা হয়েছে, লড়াই করার জন্য নয়। তাহলে আপনি কেন মারলেন তাকে? আমি তার সাথে লড়াই করিনি, তাকে তার প্রাপ্যটুকু দিয়েছি। ভালোবাসা দিয়ে নোংরা খেলা আমি পছন্দ করি না। কি এমন খারাপ দেখলেন তার মাঝে আপনি? আপনার আমার মাঝে তৃতীয় ব্যক্তির আগমন আমি হতে দিব না। আপনি ওই প্রসঙ্গ বাদ দিন। আমি আর এ বিষয়ে কোনো কথা বলবো না। পরী মুখ ফিরিয়ে নিল। বিতৃষ্ণায় ভরে যাচ্ছে মনটা। সে আর শায়েরের দিকে তাকালো না। তখনই শায়ের কক্ষ ত্যাগ করে কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে এলো। হাতে করে সে একটা মলমের কৌটো নিয়ে এসেছে। কাছে এসে পরীর হাত ধরে বলে, এদিকে আসুন, মলম লাগিয়ে দিচ্ছি। যত রাগ শায়েরের উপর পরী দেখাক না কেন, দিন শেষে শায়েরের স্পর্শ পেলে পরীর রাগ মিলিয়ে যায় নিমিষেই। এই পুরুষটিকে সে ফেরাতে পারে না কিছুতেই। পরীকে পালঙ্কের উপর বসিয়ে আঁচল সরিয়ে দেয়। শক্ত করে বাঁধার কারণে দাগটা হয়েছে। শায়ের হাত বুলায় নীলচে দাগে। তারপর মলমটা লাগাতে থাকে। আপনাকে বেঁধেছিল কে? নওশাদ? না, কবির। ওকে মেরে ভালো করেছেন, না হলে ওকে আমিই মেরে দিতাম। কেন, আপনাকে ছুঁয়েছে সে? ওর বেঁচে থাকার অধিকার নেই। মৃদু হাসে পড়ি। আমাকে ছুঁয়েছে বলে আপনি কবিরকে মারতে চান? আর কবির আমার আপাকে ছুঁয়েছে বলে আমি তাকে মেরে দিয়েছি। আপনার আমার মাঝে অনেক তফাৎ, তাই না? আপনার আমার মাঝে তফাৎ আছে পরিজান। আপনি পবিত্র একটা ফুল, আর আমি ভুল। ভুল মানুষকে প্রিয় থাকতে নেই। তাই তো আমার প্রিয় মানুষ থেকেই হারিয়ে যাচ্ছে। বলুন না, পালক কি এমন পাপ করেছিল যে আপনি তাকেই শাস্তি দিলেন? সাহেব দাঁড়িয়ে গেল। বারবার একই প্রশ্ন কেন করছেন? এই প্রসঙ্গ বাদ দিন। তাহলে বের হয়ে যান এখান থেকে। সাহেবের উত্তরের আশা না করে ওর হাতটা ধরে টেনে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দিল পরী। দরজা ঘেঁষে মেঝেতে বসে পড়ল পরী। হাঁটুর উপর মাথা রেখে চোখ বন্ধ করে নিল। পানিতে ভিজে উঠল ঘন পাপড়িগুলো। পরী বলে উঠল, আপনার সাথে আর যেন কখনো না দেখা হয় মালি সাহেব। আপনার জন্য আর কেউ আসুক না আসুক, আমি আসবো পরিজান। আমার ভালোবাসা একটুও কমবে না পরিজান।
সারা রাত ওভাবেই কেটে গেল দুজনের। পরি দু চোখের পাতা এক করতে পারেনি। সকাল হতেই সে ঘর থেকে বের হয়। দরজার পাশেই সায়েরকে হেলান দিয়ে বসে থাকতে দেখে। চোখ বন্ধ সায়েরের, বোঝাই যাচ্ছে সে ঘুমাচ্ছে। পরি ওখান থেকে চলে এলো অন্দরের উঠানে, এসে পুরো বাড়িতে চোখ বুলালো। পরির মনে পড়লো সোনালির কথা। কত কানামাছি খেলেছে সে বোনের সাথে। সোনালির চোখ বেঁধে পরি চারপাশে ছোটাছুটি করত, সাথে রূপালীও এসে যোগ দিত। তিন বোন মিলে মাতিয়ে রাখতো জমিদার বাড়ি। কিন্তু আজ সেই বাড়িকে মৃত্যুপুরী মনে হচ্ছে। সময়ের ব্যবধানে কত কিছু বদলে গেল। পরি রূপালীর ঘরে গেল। পিকুল ঘুমাচ্ছে, রূপালীর বসে আছে। পরি ঢুকতেই রূপালী সোজা হয়ে বসে। পরি কিছুক্ষণ রূপালীকে দেখে বলে, আব্বা কেন আমাকে মারতে চায় তা আমি পুরোপুরি জানি না আপা, তুমি কি জানো? আর কিছু না লুকিয়ে সব বলো আমাকে। কাছে আয়, বস এখানে। পরি বসলো রূপালীর পাশে। বড় আপা প্রাণবন্ত ছিল জানিস পরি। সে না বলা কথা বুঝে যেত। আম্মার মনের কথা সবচেয়ে বেশি বুঝতো বড় আপা। আপা যখন ছোট তখন সে দেখতো কাকা আম্মার সাথে খারাপ আচরণ করে, কিন্তু আব্বা কিছুই বলে না। সব জেনেও কেন আব্বা কিছু বলে না, এটা আপার ভালো লাগেনি। সবসময় এসব চিন্তা করতো আপা, তবে তার উত্তর পেত না। রাখালের সাথে প্রেম করার পর ওর প্রশ্নগুলো ধামাচাপা পড়ে যায়। কিন্তু আবার সেই প্রশ্ন সামনে আসে যেদিন কাকা আম্মাকে বৈঠকে একা পেয়ে সুযোগ নেয়। ওই দিন আপা আম্মাকে বাঁচায়। সেদিন আব্বার সাথে আপার অনেক ঝগড়া হয়, যার ফল ভোগ করে আম্মা। আম্মা এখনো আব্বা এখনো আম্মার গায়ে হাত তোলে। এজন্যই আমার শরীর সবসময় অসুস্থ থাকে। আমি এখানে না থাকলেও জানি, সব জানতে পেরেছিল। আম্মার শরীরের দাগগুলো দেখে পালকের বুঝতে বাকি থাকে না এসব কিছু আব্বার কাজ। পরি আমাদের আম্মার ঘরে ঢোকা নিষেধের একটাই কারণ ছিল, তা হলো আমরা যেন এটা জানতে না পারি। আব্বা একটা নরপিচাস। আমরা কোনো ভুল করলে আব্বা আম্মাকে প্রচুর মারতো। ছোট আম্মাও কম মার খায়নি। জুম্মানকে আব্বার সাথে করে নিয়ে গেছে পরি। ওকেও আব্বা নিজের মতো তৈরি করবেন। তার প্রতিবাদ করতে ছোট আম্মা এখন নিজেই ঘরে বসে আছেন। কি হয়েছে ছোট আম্মার? জুম্মানকে সে খারাপ হতে দিবে না, এই প্রতিবাদই তার কাল হয়ে দাঁড়িয়েছে। আব্বা আঘাতে রক্তাক্ত করেছে তাকে। আম্মা এখন তার কাছেই আছেন। যাই হোক, পরের কথায় আসি। পালক সব পুলিশকে বলে দিত বিদায় তাকে মেরে ফেলা হয়েছে। আর সোনা আপাকে কেন মেরেছে? সোনা আপা সব সত্য জেনে গিয়েছিল। তুই জানিস বন্যার সময় অনেকে মারা গিয়েছিল। ওরা অসুখে মারা যায়নি, ওদের মেরে ফেলা হয়েছিল। তারপর ওদের দামি অঙ্গ প্রত্যঙ্গগুলো চড়া দামে বিক্রি করে দেন আব্বা। এই কাজ অনেক আগে থেকেই করে আসছেন তিনি। ডাক্তারদেরও নিজ আয়ত্তে রেখেছেন তিনি। ইতিহাসে কোনো জমিদারের চরিত্র ভালো ছিল না, আজও নেই। তাদের দু চারটে রক্ষিতা না থাকলে চলেই না। আম্মা যে কি কষ্ট করেছে তা আমি বুঝেছি কবিরকে বিয়ে করার পর। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারলেও স্বামীর ভাগ দিতে পারে না। এতে স্বামী যতই খারাপ হোক না কেন। কবির যখন অন্য নারীর কাছে যেত তখন আমি ওই রাতটা কিভাবে কাটাতাম তা তুই বুঝবি না পরি। তুই এমন একজন পুরুষকে স্বামী হিসেবে পেয়েছিস যে শুধু তোর উপরেই আসক্ত। অন্য কোনো নারীর দিকে সে চোখ তুলে তাকায়নি কখনো, স্পর্শ তো দূরের কথা। আব্বার এই জঘন্য কাজে আপা প্রতিবাদ করে, কিন্তু আব্বা তা মেনে নেয় না। তিনি আম্মার উপর জুলুম করে আপাকে থামাতে। এতে আপা ক্ষিপ্ত হয়ে আব্বাকে খুন করতে যায়। আরও অশান্তির সৃষ্টি হয় তখন। আম্মা তখন আপাকে দমিয়ে রাখে। তোর তখন 4 বছর বয়স, কি বুঝবি অতটুকু বয়সে? আম্মা বুঝতে পেরেছিল যদি আপা বেশি কথা বলে তাহলে আপাকে মারতেও দ্বিধাবোধ করবে না। তাই আম্মা আপাকে বাঁচানোর জন্য চুপ থাকতে বলে। কিন্তু তার হলো কই, রাখালের সাথেই পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে যায়। রাখালকে অনেক মারে তখন। আপা সেটা দেখে আব্বার উপর আক্রমণ করে। তাই আব্বা সেদিন আপাকে মেরে ফেলে। কিন্তু গ্রামের সবাইকে এটা বলে যে আপা পালিয়ে গেছে। তুই প্রতিশোধপ্রবণ, সেটা তুই ভালো করেই জানিস। আপাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস। অস্ত্র হাতে নেওয়ার সাহস তোর আছে। আব্বা সেটাই ভালো করেই জানে। সুশীলকে তুই মেরেছিস সেটা জানতে পেরে আব্বার মনে ভয় ঢুকেছে। কারণ সে জানতো তুই একদিন না একদিন ঠিকই আপার মৃত্যুর কথা জানতে পারবি, আর সেদিন আব্বাকেও ছাড় দিবি না তুই। এজন্য তোকে আগেই মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু আম্মা তোকে এই বাড়ির ভেতর আগলে রেখেছেন বলে তোর কোনো ক্ষতি হয়নি। আম্মা সবসময় অসুস্থ থাকে কি জন্য জানিস? তোকে বাড়ি থেকে বের করার জন্য বলতো আব্বা, কিন্তু আম্মা তা করতো না। সেজন্য আব্বা খুব মারতো আম্মাকে। আমরা যাতে না জানতে পারি তাই আমাদের আম্মার ধারে কাছেও ঘেঁষতে দিত না। দাদিকে তুই খারাপ ভাবতি পড়ি, আমিও ভাবতাম, কিন্তু একবারও ভেবে দেখিনি দাদি কেন এমন করতেন। দাদি নিজেও জমিদারের স্ত্রী ছিলেন, তাহলে সেও আম্মার মতোই কষ্ট পেয়েছেন। দাদি সবসময় আম্মাকে কাকার থেকে বাঁচিয়েছেন। শুধু কাকা নয়, আরও খারাপ মানুষের হাত থেকে রক্ষা করেছেন। সবার সামনে কঠোর থাকলেও আম্মার কাছে তিনি নিজের মা হিসাবে থেকেছেন।
আমরা ভুল বুঝেছি দাদিকে। জানি না এর শেষ কোথায়, আমার ছেলের ভবিষ্যৎ কি। কিন্তু পরি, এখনো সময় আছে, শায়রের সাথে চলে যা, তুই ওর সাথে ভালো থাকবি। পরি উঠে দাঁড়ালো, বলল, একটা অপরাধীর সাথে আমি যেতে পারবো না। আব্বার সাথে সেও অপরাধ করেছে, শাস্তি তো তারও প্রাপ্য। শায়ের অতটা পাপ করেনি যা ক্ষমার অযোগ্য। তুই পারবি ওকে ক্ষমা করতে, তাকে শাস্তি পেতে হবে, তাহলেই সে ক্ষমা পাবে। কক্ষ ত্যাগ করে পড়ি যাওয়ার সময় জেসমিনের ঘরে গিয়ে তাকে দেখে আসে। খুব বাজেভাবে সে মেরেছে জেসমিনকে, যা দেখে রাগ দমাতে পারে না পরি, তাই নিজ ঘরে চলে যায়। শায়েরকে সে আগের মতোই দেখে, তবে এবার সে জেগেছিল। পরীকে দেখেই সে উঠে দাঁড়ালো। সারা রাত বিনা নিদ্রায় পার করে ভোরের দিকে চোখ লেগে এসেছিল শায়েরের। পরি ঘর থেকে বের হতেই ঘুম ভেঙে যায় ওর, তাই সে পরীর ফিরে আসার অপেক্ষায় ছিল। পরি ফেরা মাত্রই সে সেদিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সেই দৃষ্টি অপেক্ষা করে ঘরে ঢুকলো পরি। শায়ের বাইরে দাঁড়ালো। পরীর অনুমতি ব্যতীত সে ঘরে প্রবেশ করবে না। পরীর কাছে ঘরে ঢোকার অনুমতি সে চাইলও না। পরি সেটা খেয়াল করে। কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর পরি অধৈর্য হলো। সে ভেবেছিল শায়ের তার সাথে কথা বলবে, কিন্তু তা যখন হলো না, পরি নিজেই গেল শায়েরের কাছে। রাতে যেভাবে ওকে বের করে দিয়েছিল ঠিক সেভাবেই ভেতরে নিয়ে আসে। বলে, আপনার সমস্যা কি? আপনাকে একবার জড়িয়ে ধরবো? কণ্ঠে এতটাই মাদকতা ছিল যে পরীকে ভীষণ টানছে। শায়ের চোখে সে না তাকিয়ে পালঙ্কে বসে রয়ে পড়ল। শায়ের পরীর পায়ের কাছে বসে পড়ল, হাঁটুর উপর হাত রেখে বলল, চলুন না আমরা চলে যাই। আমি আপনাকে হারাতে চাই না। নিজেকে নিয়ে আমার ভয় কোনো কালেই ছিল না। আমি শুধু আপনাকেই চাই, দয়া করে ফিরে চলুন। আমিও চেয়েছিলাম আপনার সাথে ছোট্ট সংসার সাজাতে, আপনি আমি একসাথে সুখে থাকতে, আপনার আলিঙ্গনে ঘুমাতে, সকালে আপনার উষ্ণ পরশে ঘুম থেকে উঠতে, আপনার ফেরার অপেক্ষা করতে, একটা মিষ্টি ভালোবাসায় জীবন কাটাতে। কিন্তু তা বোধ হয় বাকি জীবনে আর হবে না। আমাকে বেঁচে থাকতে একটু ভালোবাসা দিন পরিজান। মরার পর আল্লাহ আপনাকে আমার থেকে আলাদা করে দেবে। বিচ্ছেদের কথা শুনে পরি দৃষ্টি মিলায় শায়েরের সাথে। বুকে অদৃশ্য ব্যথা অনুভব করলো সে। এই খারাপ মানুষটা তার থেকে দূরে থাকবে? পরি বলল, পাপীরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়, আপনি কেন পাবেন না? পারবেন না তার কাছ থেকে ক্ষমা এনে আমার সাথে থাকতে? আমি তো আপনার আপনার ক্ষমা পাচ্ছি না। আল্লাহ কি আদৌ ক্ষমা করবে? আমার থেকে হাজার গুণ বেশি দয়ালু তিনি, ক্ষমা তিনি অবশ্যই করবেন। শায়ের পরবর্তী কথা বলতে পারল না, তার আগেই কুসুমের গলার স্বর ভেসে আসে। আফতাব শায়েরকে ডেকে পাঠিয়েছেন, তাই শায়ের বৈঠকে গেল। সেখানে শুধু আফতাব নয়, আখির, নওশাদও আছে। শায়ের ঘরটাতে চোখ বুলিয়ে নিল, তারপর নিজের চেয়ারে বসলো। নীরবতা ভেঙে আফতাব বলে উঠল, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো শায়ের। আমাদের সাথে কাজ করে আমাদেরই বিরুদ্ধে গেছো। এখন তুমি বলো এটা কেন করলে? আমি বিশ্বাসঘাতকতা করিনি, আপনারাই নিজেদের মুখোশ খুলে সামনে এসেছেন। কেন আমাকে না জানিয়ে পরিজানকে এখানে নিয়ে এসেছেন আপনারা? কেন সব সত্য জানিয়েছেন? এখানে আমার কোনো হাত ছিল না। তার কারণ তুমি ভালো করেই জানো। ভারী হয়ে উঠল শায়েরের কণ্ঠস্বর। মৃদু চেঁচিয়ে বলে উঠল, আমি বলেছিলাম না যে আমার স্ত্রী থেকে দূরে থাকবেন, তার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না? আমি তো তাকে নিয়ে ভালোই ছিলাম, তাহলে আপনাদের এত সমস্যা কোথায়? শায়েরের কথায় নওশাদও চিৎকার করে গলা নামিয়ে, শায়ের, তুমি নিজেই পরীকে মারার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেছিলে, তাহলে তুমি মারলে না কেন? তুমি আমি কেউই ভালো মানুষ নই, তাই আমার প্রতিশ্রুতি সত্যি ভেবে তুমি ভুল করেছ। আমি নই। তাহলে এখন কি হবে? পরি তো আমাদের মারতে মরিয়া হয়ে উঠবে। শায়ের হাসলো, একটা মেয়ের ভয়ে এত কাবু তুমি? পরি কতটা ভয়ানক তা তুমি জানো শায়ের। পরি চাইলে তোমাকেও মারতে পারে। আমি সেই মৃত্যু হাসি মুখে বরণ করে নেব। এবার আখিরের মুখ খুলল, তুমি পারলেও আমরা পারবো না। তুমি যাই বলো না কেন, নিজেকে বাঁচাতে যদি পরীকে শেষ করতে হয়, তাহলে আমরা তাই করব। আমার পরিজনের গায়ে একটা টোকাও আমি পড়তে দিব না। প্রয়োজনে শত শত লাশ পড়বে, তাহলে আমরা কি করব? কবিরের মতো জীবন দেব? আপনাদের রক্ষা করার দায়িত্ব আমি নিলাম, আপনাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। তারপরও পরিজনের কোনো ক্ষতি আপনারা করবেন না। নওশাদ তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বড়ই অদ্ভুত প্রেমিক তুমি শায়ের। তোমার স্ত্রী আমাদের মারতে চায়, আর আমরা তোমার স্ত্রীকে মাঝে তুমি ঢাল হয়ে দাঁড়াবে। এর পরিণতি কি হতে পারে ভাবতে পারছো? পারবে পরীর সাথে লড়াই করতে? শায়ের জবাব দিল না, বের হয়ে গেল সেখান থেকে। নওশাদ বলল, দেখছেন কেমন দাম্ভিকতা দেখালো? ইচ্ছে করছে ওকেও শেষ করে দেই। না, তা করা যাবে না। শায়েরের কাছে এমন প্রমাণ আছে যা আমাদের পতনের একমাত্র উপায়। আফতাবের কথায় বিরক্ত হলো নওশাদ। বলল, ও জীবিত থাকলে তো আমাদের ফাঁসাবে। এমনি এমনি তোমাকে মূর্খ বলি না আমি। তোমার থেকে দ্বিগুণ বুদ্ধি শায়েরের। শায়ের খুব ভালো করেই জানে আমাদের কার্যসিদ্ধি হলেই আমরা লোকদের মেরে ফেলি। শায়েরও নিস্তার পেত না।
তাই সব কিছু তৈরি রেখেছে সে। ওর মৃত্যু হলেও সব প্রমাণ প্রকাশ্যে আসবে। নওশাদ চুপ করে গেল। আখির বলল, পরীকে ছাড়লে চলবে না। আমি জানি পরী থেমে থাকবে না, শায়েরের উপর আমার এতটুকু বিশ্বাস নেই। তাহলে আমাদের পরিকল্পনা সাজিয়ে পরীকে মারতে হবে, শায়ের যেন টের না পায়। যদি শায়ের জানতে পারে তাহলে সে আমাদের ছাড়বে না। নওশাদ, আখির আর আফতাব নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। শায়ের ঘরে ঢুকতেই পরীকে দেখতে পেল। হাতে তার একটা ছুরি, সেটাকে পরী গভীরভাবে দেখছে। হাত ঘুরিয়ে পরিচর্যা করছে কিভাবে এটা চালাবে সে। শায়েরকে দেখে হাত থেমে গেল ওর। এদিকে সে শায়েরের সামনে দাঁড়িয়ে বলল, কি কাজ করে এলেন? আমাকে মারার নতুন কোনো পরিকল্পনা করেছেন কি? মৃদু হাসে শায়ের। আপনি তো সব শুনেছেন, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? কথা বলল না পরী। ভাবলো শায়ের কি কোনোভাবে ওকে দেখে ফেলেছিল? পরী ওদের কথা লুকিয়ে শুনছিল। শায়ের দেখলো কিভাবে? আপনার উপস্থিতি আমি চোখ বন্ধ করে বুঝতে পারি। আপনার শরীরের প্রতিটি লোমের সাথে আমি পরিচিত। কখনোই আপনার থেকে নিজেকে লুকাতে পারবেন না। আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে মানুষটা এত ভালোবাসতে পারে সে কি করে প্রাণ নিতে পারে। ভালোবাসা মানুষকে সব করতে পারে, সব করাতে পারে। কথাটা বলে আরেকটু কাছে এলো শায়ের। পরীর যে হাতে ছুরি, সে হাতটা উঁচু করে ধরে বলে, আপনি ঠিক এই ছুরির মতো ধারালো পরিযান। আমার হৃদয়ে গেথে আছেন। সেই ধারালো ছুরির ভাগ গলিয়ে চুয়ে পড়ছে আমার ভালোবাসা, যা শুধু আপনার জন্যই বরাদ্দ। না পারছি আপনি নামক ছুরিটা বের করতে, আর না পারছি ধরে রাখতে। বুকে থাকলে ব্যথা হয়, আর বের করে দিলেই মৃত্যু। এখন আমার করণীয় কি পরিযান? আমার যে খুব কষ্ট হচ্ছে। হাত থেকে ছুরিটা আপনা আপনি পড়ে গেল। উৎকণ্ঠা হয়ে পড়ি বলে, আমাকে দুর্বল করার চেষ্টা করবেন না। আমি কঠোর হতে চাই। আমি তাদের শেষ করতে চাই, তারা যারা আমার শত্রু। আমি জানি আপনি এর মাঝে আসবেন, তবে একটু সাবধানে থাকবেন। আপনি তো বললেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। আমরা দূরে কোথাও গিয়ে আল্লাহর কাছে আর্জি জানাই। বারবার একই কথা বলছেন কেন? আমি তো আপনাকে বলেই দিয়েছি আমি কোথাও যাব না, প্রতিশোধ না নিয়ে আমি যাব না। শায়ের থামলো, এসব নিয়ে আর কথা বলল না। সে কিছুক্ষণ পর বলে উঠল, আপনাকে একবার জড়িয়ে ধরবো পরিজান। অনেক তৃষ্ণা পেয়েছে আমাকে আপনাকে আলিঙ্গন করার। পরী শায়েরের বুকে মাথা রাখে আর শায়ের স্ত্রীকে জড়িয়ে ধরে নিজের তৃষ্ণা মেটায়। এ যেন বহুক্ষণের পিপাসা। আমার হাতে যদি ছুরি থাকতো আর সেটা যদি আপনার বুকে গেঁথে দিতাম তাহলে কেমন হতো মালি সাহেব? সেটা আমার পরম সৌভাগ্য হতো পরিজান। আপনাকে বুকে নিয়ে এই দুনিয়া ত্যাগ করতে চাই আমি। আর আমি আপনাকে এই দুনিয়া আরও দেখাতে চাই। আর কেউ কোনো কথা বলল না। অনুভূতির সাথে মিশে গেল দুজনে। একদিকে ভালোবাসা, আরেকদিকে প্রতিশোধ। কিভাবে সামলাবে পরী আর শায়ের? খারাপ মানুষগুলোকে বাঁচাতে গিয়ে ওর কি হবে? পরী যদি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারে, যদি সে শায়েরকে আঘাত করে, যতই সে শায়েরকে দূরে সরিয়ে দিক না কেন, শায়ের ছাড়া পরী অচল। নিষ্ঠুর এই নিয়তি ওদের জীবনের মোড় ঘুরিয়ে দিল, আলাদা করে দিল দুজনকে। সময় কাকে কোথায় নিয়ে দাঁড় করাবে তা কেউ জানে না, কার ভাগ্যে কি আছে তাও জানে না। তবে শুধুমাত্র প্রার্থনার মাধ্যমেই মানুষ নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে। রূপালী পিকুলকে কোলে নিয়ে উঠানের এক কোণে বসে আছে। খুশি গ্রাস করে নিয়েছে এক অজানা কালো মেঘ, যার দারুণ হাসি নেই কারো মুখে। তখনই অন্দরের দরজা পেরিয়ে একজন যুবক প্রবেশ করলো। তাকে দেখে কেঁপে উঠল রূপালীর সর্বাঙ্গ। পিকুলকে শক্ত করে ধরে সেই পুরুষের দিকে তাকিয়ে রইল সে। পুরুষটি রূপালীর নিকটে এসে বলল, কেমন আছো রূপালী? ঈষৎ কেঁপে উঠল রূপালী। কতদিন পরে এই কণ্ঠস্বর সে শুনতে পেল। সিরাজের চোখে চোখ রেখে দাঁড়ালো রূপালী। কম্পিত কণ্ঠে বলল, ভালো, আপনি কেমন আছেন? সিরাজ হেসে বলে, ভালো। তোমার ছেলে? পিকুলের দিকে তাকিয়ে রূপালী বলে, দেখতে তোমার মতোই হয়েছে, গায়ের রঙও তোমার মতোই সুন্দর। এতদিন পর কি মনে করে এলেন? সেই যে গেলেন, তারপর তো আর তো দেখা দিলেন না। জীবনের সবকিছু চলে যাওয়া মানেই তো জীবন যাওয়া। তাহলে দেখা দেই কিভাবে বলো? তাহলে আজ দেখা দিলেন যে? জানি না কেন এসেছি, তবুও এসেছি। দোতলায় দাঁড়িয়ে পরী রূপালী আর সিরাজকে দেখছে, ভাবছে ওদের মিল হলে কত না সুন্দর হতো। কবির নামক খারাপ মানুষের সাথে জীবন জড়াতো না রূপালীর। এখন রূপালী সম্পূর্ণ একা, সবাই থেকেও নেই। সেই মুহূর্তে শায়ের ওর পেছনে এসে দাঁড়ালো। সিরাজকে দেখে খানিকটা অবাক হয়ে বলল, সিরাজ এখানে কেন? পরী পেছন ফিরে তাকালো, বলল, মনে হয় আপনার সাথে দেখা করতে এসেছে। ভুল ভাবছেন আপনি পরিজান। ভ্রু কুঁচকালো পরী। ভুল ভাবছি মানে? সব যখন জেনেছেন তাহলে এতটুকু অজানা থাকবে কেন? সিরাজের থেকে আপনার বোনকে দূরে রাখুন। এখন আপনার সাথে বিপদ অন্দরের সবার, তাই যথাসম্ভব অন্দরে থাকার চেষ্টা করুন সবাই। কি বলতে চাইছেন আপনি? সিরাজ ভাইও, সেও আমার মতোই আপনার বাবার সাথে কাজ করত, বাকিটা আপনি বুঝে নিন।
পরি ঘাড় ঘুরিয়ে সিরাজের দিকে তাকালো। বিশ্বাস হলো না ওর, কিন্তু সাহের তাকে মিথ্যা বলেনি। সিরাজও ছলনার আশ্রয় নিল। পরি এতে খুব বেশি অবাক হলো না, তবে ওর ভয় হলো রূপালীকে নিয়ে। কুসুম আর শেফালি মিলে কিছু একটা নিয়ে আলোচনা করছে। দুজনেই ভয়ে জীর্ণশীর্ণ হয়ে আছে। কথা বলতেও তাদের গলা কাঁপছে। ওরাও জমিদার বাড়ির এই পরিণতি মানতে পারছে না, কখনো ভাবেনি এসব ব্যাপারে। যেদিন আফতাব জেসমিনের গায়ে হাত তোলে ওই দিনই সব পরিষ্কার হয় ওদের কাছে। আফতাবের মুখোশ উন্মোচন হয় সকলের সামনে, কিন্তু ওদের তো করার কিছু নেই। ওদেরও প্রাণ সংশয়ে কখন জানি আবার মৃত্যুর খেলা শুরু হয়ে যায়। পরি জেসমিনের ঘর থেকে বের হয়ে নিজের ঘরে যাচ্ছিল। পথে কুসুম আর শেফালির কথোপকথনে থেমে যায়, এগিয়ে যায় ওদের কাছে। কি হয়েছে কুসুম? কুসুম চট করে জবাব দিল, কিছু না আপা। আমার থেকে কিছু লুকাবি না, তাহলে তোদেরই বিপদ। এই বাড়িতে একমাত্র আমিই তোদের সুরক্ষা দিতে পারবো। বল কি হয়েছে? শেফালি বলা শুরু করে, সবাই সবার আসল রূপ দেখাইছে আপা। ওই নচ্ছার বেটা এখন সুযোগ লইয়া আমার গায়ে হাত দেয়। আমি ডরে কিছু কইতে পারি না আপা। কে, নওশাদ? হ আপা। রাগ হওয়ার পরিবর্তে পরীর মুখে হাসি ফুটলো। মাথায় যেন মুহূর্তেই বুদ্ধি খেলে গেল। পরীকে এভাবে হাসতে দেখে চমকে গেল ওরা দুজনেই। কুসুম জিজ্ঞেস করে, কি হইল আপা আপনার? তোরা দুজনেই পারবি আমার উদ্দেশ্য সফল করতে, পারবি তো? দুজনের একজনও কিছু বলে না, এমনি কিছু বুঝেও নি পরীর কথা। পরী আবার বলে, কুসুম শেফালি, তোদের যা বলবো তোরা তাই করবি। ওই নরপিচাসদের দুনিয়া থেকে বিদায় করার জন্য তোরা থাকবি না আমার সাথে? আপনি সাহসী আপা, তলোয়ার চালাইতে আপনি পারবেন, কিন্তু আমরা তো পারবো না। অগো সামনে গেলেই ডর করে। পরিকুসুমের বাহু ধরে বলে, মৃত্যুর ভয় করলে ওরা বারবার মৃত্যুর ভয় দেখাবে, তোকে দুর্বল করে দেবে। সাহস রাখতে হবে কুসুম, তোকেও তলোয়ার চালাতে হবে না, শুধু আমার কথা মতো কাজ করবি। দুজনেই রাজি হলো পরীর কথায়। পরীও খুশি হলো, দৌড়ে চলে গেল নিজ ঘরে। সোনালির ঘরের চাবি নিয়ে সেদিকে ছুটল। বহুদিন পর সোনালির ঘরের তালা খুলল পরী। ঘরের আনাচে কানাচে মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে। বন্ধ থাকার কারণে ভাবসা গন্ধ বের হচ্ছে। পুরো ঘরে চোখ বুলাই পড়ি। বিশাল বড় পালঙ্কে ঘরের অর্ধেক দখল করে আছে। আলমারি, টেবিল, চেয়ার একপাশ পড়ে আছে। ধুলো জমে আছে প্রতিটা আসবাবপত্রে। নিজের ঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে রাখত সোনালি। ব্যক্তিগত কিছুতেই কাউকে হাত দিতে দিত না সে। আজ সেই ঘরটার এই অবস্থা। পরি আলমারি খুলে দেখলো বোনের পোশাকগুলোতে ইঁদুরের বাচ্চারা ছুটোছুটি করছে। ওরা যেন উঠে পড়ে লেগেছে সোনালির স্মৃতির নিশ্চিহ্ন করতে। পরি বন্ধ করে দিল আলমারি, তারপর উকি দিল পালঙ্কের নিচে। বড় একটা টিনের বাক্স বের করলো। ঢাকনা খুলতেই বাতাসে তার ভেতরের কাগজগুলো চারপাশে ছড়িয়ে পড়লো। লেখাগুলো সোনালির নয়, রাখালের। আর দেওয়া চিঠিগুলো যত্ন করে রেখেছে সোনালি, কিন্তু চিঠির প্রায় জায়গা কেটে ফেলেছে ইঁদুরগুলো। পরি বাক্স হাতে কাপড় পেছনে একটা বস্তু বের করলো। সন্তর্পণে কাপড় সরাতেই সেটি মৃদু আলো চকচক করে ওঠে। হাতের তলোয়ার খানা ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখে। বহুদিনের পুরনো তলোয়ার থেকে মরিচা ধরেছে, তাই পরি তাতে শান দিতে নিচে নিয়ে গেল। পাথরে ঘষে ঘষে তলোয়ার ধার দিচ্ছে পরি। সেই শব্দে মালা আর রূপালী ঘর থেকে বের হয়ে এলো। এমত অবস্থায় মেয়েকে দেখে মালা এগিয়ে গিয়ে বললেন, কি করস পরি তুই? শত্রু থেকে রক্ষা পেতে হলে অস্ত্র প্রয়োজন। মালা বসে পড়ল মেয়ের পাশে, আতঙ্কিত হয়ে বলে, আমি বড় মাইয়াডারে হারাইছি, তুই কি চাস তরেও হারাই আমি? পরির হাত থেকে থেমে গেল। চোখ তুলে সে মায়ের দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে শহীদ হলে আপনার মাথা সবার সামনে উঁচু হবে আম্মা। এত কষ্ট পাওয়ার কিছু নেই। তুই একটু থাম পরি, ভয় পাবেন না আম্মা। শয়তানের শাস্তি না দিয়ে আমি মরবো না। মালা চোখের জল ফেলেন। অন্দরের দরজা খোলার আওয়াজে পরিসহ সবাই সেদিকে তাকায়। আফতাবকে ভেতরে আসতে দেখে দাঁড়িয়ে পড়ে পরি। পা চালিয়ে উঠোনে এসে বলে, কোন সাহসে অন্দরে এসেছেন? সাহস আছে বলেই এসেছি। আমার বাড়ি আমি যখন খুশি তখন আসবো। পরি হাসলো, বলল, ভেতরে আসলে প্রাণ নিয়ে ফেরা মুশকিল হবে আপনার পক্ষে, তাই যেভাবে এসেছেন ঠিক সেভাবেই ফিরে যান। আফতাব গর্জন করে বলে, এত সাহস আসে কোথা থেকে তোর? আমার মুখের উপর কথা বলিস? মালা কেঁপে উঠলেন মালা। আফতাব এবার তার উপর অত্যাচার করবেন নিশ্চিত হলো মালা। আঁচলে মুখ ডেকে কাঁদতে লাগলেন তিনি। আফতাব বলল, তোমার মেয়ের সাহস বেড়েছে বুঝলাম। ওর কি জানের মায়া নাই, না নিজের মায়ের প্রতি ভালোবাসা নাই? খবরদার আমার আম্মার গায়ে হাত দিবেন না। এক আম্মাকে ঘরে ফেলে রেখেছেন, কিছু বলিনি। এবার চুপ থাকবো না। আপনার হাত হাতের জায়গায় থাকবে না বলে দিলাম। তলোয়ার চালাতে আমি জানি। চুপ থাক পরি, অনেক হয়েছে। শুধু শায়ের জন্য তোকে বাঁচিয়ে রেখেছি, তোকে তো তাড়াতাড়ি শেষ করে দেব।
পরি গলা উঁচিয়ে বলে, বের হন অন্দর থেকে, নয়তো লাশ পড়ে যাবে। পরীর চিৎকারে সায়ের সেখানে উপস্থিত হয়েছে, তবে পরীকে সে থামালো না। আফতাব সায়েরকে বকতে লাগলো, কারণ সায়েরের জন্যই পরি বেঁচে আছে, আর এখন বাঘিনী হয়ে উঠেছে পরি, যখন তখন থাবা মারতে পারে। পরি বলল, সবাই শুনে রাখো, আজকের পর থেকে আমার অনুমতি ব্যতীত অন্দরে পুরুষ প্রবেশ নিষেধ। কোনো পুরুষ আসতে পারবে না, সে যদি আমার স্বামীও হয় তাও না। কথাটা বলে আফতাবের দিকে কঠোর দৃষ্টিতে তাকালো পরি। সে দৃষ্টি এতটাই ধারালো ছিল যে আফতাবের সর্বাঙ্গে অদৃশ্য ক্ষতের দেখা দিল। কিছু না বলে সে অন্দর থেকে প্রস্থান করে। সায়ের কিছু পল পরীকে দেখে চলে গেল। পরীর হুকুমে কুসুম দরজা বন্ধ করে দিল। প্রথম পরিকল্পনা সম্পূর্ণ হলো। পরী এটাই চেয়েছিল। পরীর আসল উদ্দেশ্য সায়েরকে অন্দর থেকে সরানো। অতি চতুর সায়ের পরীর পরিকল্পনা বুঝতে সময় নেবে না, তাই আফতাবের সাথে সাথে সায়েরের আশাও বন্ধ করে দিয়েছে। পরী শেফালিকে ডাকলো। শেফালি আসতেই সে বলল, যা বলেছি মনে আছে তো? মাথা নাড়ে শেফালি। পরী আবারও নিজের কাজে মন দেয়। ঘষে ঘষে চকচক করে তলোয়ারটা, যেটা সূর্যের আলোতে চিকচিক করে ওঠে। এটাই পরীর শেষ হাতিয়ার, যেটা দিয়ে পরী অন্দরে শত্রুদের দমন করতে পারবে। সিরাজ আর নওশাদ বসে আছে বৈঠকে। আফতাব রেগে আখিরের সাথে বের হয়ে গেছে। সায়েরের দেখাও নেই। আপাতত ওরা দুজন বসে আছে। নওশাদ বলে উঠল, অনেক দিনের সফর শেষে আসলে, তা ব্যবসা কত দূর? সিরাজ আড়মোড়া ভেঙে বলে, আরে ভাই, কত কিছু দেখলাম, কিন্তু সোনালির মতো কাউকে পেলাম না। দুজনেই একসাথে হাসলো। নওশাদ বলল, আমি কিন্তু ভাই তোমার নাম পরীকে বলিনি, সব চেপে গেছি যাতে তোমার উপর পরীর একটু বিশ্বাস থাকে। আরে আসতে বলো, পরীর কানে গেলে সব শেষ। যাই হোক, আমার এখানে বেশিক্ষণ থাকা চলবে না, পরীর সন্দেহ হবে। ওদের কথার মাঝখানে শেফালির আগমন ঘটল। সিরাজের জন্য নাস্তা এনেছে সে। শেফালিকে দেখে ওরা চুপ করে যায়। চোখের ইশারায় একে অপরকে সতর্ক করে। শেফালি চলে যেতে গিয়েও থেমে যায়। নওশাদকে দেখে ঘৃণা হচ্ছে ওর। আজ সকালেই কুপ্রস্তাব রাখে নওশাদ। শেফালি পরিমরি করে নওশাদের থেকে পালায়। ভয় করছে শেফালির, কিন্তু পরীর কথা মনে আসতেই সাহস পেল সে। হঠাৎ নওশাদের পা ধরে বসে পড়ল শেফালি। কাঁদতে কাঁদতে বলল, আমারে মারবেন না ভাই, আমি আপনার সব কথা শুনবো, দরকার পড়লে অন্তরের সব খবর দিব, তাও আমারে মারবেন না, আমার ডর করে অনেক, মারবেন না আমারে। শেফালির কান্না দেখে ভরকে গেল নওশাদ। বোঝার চেষ্টা করলো শেফালির মতলব। নওশাদ পা ঝাড়া দিয়ে বলে, পা ছাড় আমার, তোর মতলব আমি বুঝি না ভেবেছিস? আমি জানি এসব পরী তোকে শিখিয়ে পাঠিয়েছে। আল্লাহ গো ভাই, কন কি, আমার কি পরী আপার মতো সাহস আছে? জানের মায়া হের না থাকলেও আমার আছে। আমি বাঁচতে চাই ভাই, আপনি বড় কর্তার কইলেই হ্যাঁ শুনবো। ভাই, আমারে রক্ষা করেন, তার লাইগা আমারে যা কইবেন তাই করমু। নওশাদ সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ শেফালির দিকে তাকিয়ে রইল, তারপরে বলল, আচ্ছা তুই এখন যা, যখন বলবো তখন আসবি, পরী কি করে না করে সব বলবি এসে। শেফালি দৌড়ে চলে গেল। নওশাদ বিশ্রী গালি দিল শেফালিকে। সে বিশ্বাস করেনি শেফালির কথা। সে সিরাজকে উদ্দেশ্য করে বলে, মাগির চেমনা আছে, ভেবেছে ওর কথা বিশ্বাস করে বসে আছি, যত সব ফকিরের দল। সিরাজ মাথা ঝুঁকে আস্তে আস্তে করে বলে, ওদের থেকেও সাবধান থেকেও, কখন কি করে বসে কে জানে। আমি আসি, আজ সময় হলে ঠিকই আসবো। সিরাজ চলে গেল। নওশাদ রয়ে গেল। এখানে পরী ওকে কিছু করতে আসবে না। বৈঠকে কয়েকজন রক্ষী আছে। পরী এখানে আক্রমণ করতে পারবে না, তবুও আটকে থাকে নওশাদ। ভয়ে ঘুমাতে পারে না। কবিরকে সে বারবার স্বপ্ন দেখে। বীভৎস সেই চেহারা চোখের সামনে ভাসে ওর। এতদিন কোনো ভয় ছিল না ওর। সেদিন পরীর হত্যাকাণ্ড দেখে ভয়ে আছে সে, তাই সবসময় সতর্ক অবলম্বন করে। এমনিতেই সে পঙ্গু, ওকে মারতে পরীর এতটুকু শক্তির প্রয়োজন হবে না, তাই সর্বদা রক্ষীদের সাথে রাখে সে। শেফালি অন্তরে গিয়ে সব বলে দিল পরীকে। পরী জানতো নওশাদ এত সহজে শেফালির কথা বিশ্বাস করবে না, তাই কিভাবে নওশাদকে সব বিশ্বাস করাবে তাও ভেবে নিয়েছে পরী। এখন শুধু সময়ের অপেক্ষা। এমন সময় রূপালীর কণ্ঠস্বর বেশে আসে। সে ডাকছে পরীকে, তাই শেফালির সাথে দ্রুত কথা শেষ করে পরী রূপালীর কাছে গেল। বিধ্বস্ত অবস্থায় বসে আছে রূপালী। দেখে মনে হচ্ছে বহুক্ষণ অশ্রু বিসর্জন দেওয়ার জন্যই এই অবস্থা হয়েছে মেয়েটার। পরী নিঃশব্দে বোনের পাশে বসে বলল, কি হয়েছে আপা? মুহূর্তেই চোখ মুখ শক্ত করে নিল রূপালী। রাগে লাল হয়ে এলো ফর্সা চেহারাখানা। বোনের হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝতে পারে না পরী, তবে কিছু জিজ্ঞেসও করে না। যা বলার রূপালীর নিজ থেকেই বলবে। নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে রূপালী বলে, অনেক হয়েছে পরী, আর না। আমি একজনকে নিজ হাতে খুন করতে চাই। তুই দিবি তোর তলোয়ারটা? আমি তাকে মেরে আবার তোকে ফিরিয়ে দেব।
কাকে মারবে আপা? কি হয়েছে তোমার? বড় আপার আরেক খুনি, যার নাম তোর অজানা পরী। কে সে? সিরাজ। আমাকে ঠকিয়েছে সিরাজ, ভালোবাসার ছলনায় আমাকে ফেলেছে পরী। সেই দিন কাকার সাথে হাত মিলিয়ে সিরাজই আমাকে সুশীলের হাতে তুলে দিয়েছিল। সিরাজ বড় আপাকে পছন্দ করত, তাই আপা মরার পর নওশাদ আর কবিরের সাথে সেও কথা শেষ না করে ফুপিয়ে কেঁদে ওঠে রূপালী। ঘৃণায় গা গুলিয়ে আসছে ওর। পরী অবাক হলো। তাহলে নওশাদ ওকে একটা মিথ্যা কথা বলছে? ওদের সাথে সিরাজও ছিল? সে বোনকে বলে, কেঁদো না আপা, শক্ত হও, আমার ভালো লাগছে তোমার কথা শুনে। সিরাজকে আমি তোমার হাতে ছেড়ে দিলাম, নিজের খুব মেটাও। তবে আমি ঠিক যেভাবে বলবো সেভাবেই করবে সব। কিন্তু পরি, আমার পিকুলের কি হবে? এতটুকু বাচ্চা, আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওকে কে দেখবে? সে চিন্তা তুমি করো না, আমি শীঘ্রই ওর একটা ব্যবস্থা করব। তুমি শুধু তোমার ভেতরের রাগ জন্ম দাও, দেখবে শত্রুদের প্রতিহত করতে পারবে আর ভয় পাবে না। রূপালীর ঘর ত্যাগ করে পরি ওর ভীষণ খুশি লাগছে আজ। পরি ভেবেছিল সিরাজের আসল চেহারা সামনে এলে রূপালী নিজেকে সামলে নিতে পারবে না, কিন্তু রূপালী যে এভাবে নিজেকে সামলে নিবে তা পরি কল্পনাও করেনি। সবাই মিলে একসাথে কাজ করলে সফল হওয়া সম্ভব। পরের দিন সকালবেলা কুসুম ভয়ে ভয়ে পা রাখে বৈঠকে। পিঠা আর শরবত দিয়ে আসে সবাইকে। ওই খারাপ লোকগুলোর সামনে গেলে মনে হয় এই বুঝি ঝাঁপিয়ে পড়বে ওদের উপর, তাই সে দৌড়ে পালিয়েছে। সায়ের বাদে সকলেই উপস্থিত সেখানে। নওশাদ যেই না শরবত খেতে যাবে তখনই শেফালি চিৎকার করে বলে, শরবতে বিষ মেশানো আছে, কেউ খাইয়েন না। এই হলো পরিজানের 43 থেকে 45 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।